আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক সদস্য। আমি 31শে মার্চ 2013 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করি। যোগদানের পরে আমাদের সামরিক বাহিনীর রেগুলেশন অনুযায়ী যে সমস্ত ট্রেনিং আমাদের রিসিভ করতে হয় সেটা আমি সফলতার সাথে সম্পূর্ণ করি। এবং এরপর আমার কিছু কোর্স থাকে আমাদের ট্রেডওয়েজ এক্সপিরিয়েন্স করার জন্য, যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী একটি টেকনিক্যাল বাহিনী, তো ওখানে আমাদের কোর্সগুলো সম্পূর্ণকরণ ব্যতীত আমরা আমাদের কর্মস্থলে যোগ দিতে পারি। আমি যথারীতি টিটিভি, টিটিএ, টিটিএটি সহ অধিকাংশ কোর্স সম্পূর্ণ করে আমি আমার বাহিনীর ট্রেডে চাকরিতে জয়েন করি। তৎকালীন আমি বাংলাদেশ বিমান বাহিনীর 41 নম্বর বহর কমান্ডো ব্যাটালিয়ন বলা হয় যাকে, ওখানে আমি কর্মরত ছিলাম। তো ওখানে থাকাকালীন অবস্থায় আমি আমার প্রি কমান্ডো একটা কোর্স করি এবং আমি আমার ট্রেডের যে সমস্ত বেসিক সহ আনুষঙ্গিক ট্রেনিং রয়েছে সম্পূর্ণ আমি শেষ করি। শেষ করার পরে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটা রুলস আছে যে ওখান থেকে কিছু কতিপয় এক্সপিরিয়েন্স সোলজারদেরকে নিয়ে ডিজিএফআই গঠন করা হয়। তো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনী থেকে আমাকে ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরে সংযুক্ত করা হয়। এই মহাদপ্তরে সংযুক্ত করার পরে আমার যে ইনিশিয়াল ট্রেনিং ছিল, অলওয়েজ আমার ইনস্ট্রাক্টর আমাকে শিখেছে সবার উপরে দেশের ক্ষেত্রে এখানে কোনো কিছু আসলে রাজনীতি কোনো কিছু আর অ্যাকসেপ্ট করা যাবে না। তো ডিজিএফআই তখন আমি দেখলাম যে অতি উৎসাহী কিছু কর্মকর্তা তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা বাহিনীটাকে একটা রাজনৈতিক বাহিনী পরিণত করে ফেলছে। শুধু ওই বাহিনীটা না, আমার সশস্ত্র বাহিনী মেরুদণ্ডটাকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। আমার বিডিআর ভিতরে আমার বাহিনীর কী পরিমাণ অফিসারদের কর্মকর্তাদের হত্যা করেছে সাজাটা আপনারা জানেন। তো আমার ওখানে রাজনৈতিক প্রতিহিংসা হয়ে যখন আমাকে সাজাটা দেওয়া হয়, তখন আমার এই সাজা বিবেচনা করার জন্য আমার বিমান বাহিনীতে একটি রুলস রেগুলেশন আছে যেটাকে বলা হয় KOFAN। তখন আমার বিরুদ্ধে একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়। তদন্ত পর্ষদ ধরাঘাটের অবস্থায় আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, দেখে আমার উপরে অন্যায় করা হচ্ছে। তখন আমার যারা তদন্ত পর্ষদের দায়িত্ব ছিলেন আমার কর্মকর্তারা, তারা আমাকে একটা ডকুমেন্টারি পানিশমেন্ট দেওয়া হয়। এই ডকুমেন্টারি পানিশমেন্ট তৎকালীন সরকারের কিছু ব্যক্তিবর্গ এবং দপ্তর সম্পাদক বিপ্লব উনি বিষয়টা মানতে নারাজ হয়। আমার এই পানিশমেন্টটা পরিবর্তন করে আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়। ওটা ফাইন, আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। আমি সামরিক বাহিনী থেকে চলে আসছি। আমাকে যথারীতি বাংলাদেশ বিমান বাহিনীর একাদশ থেকে সকল কার্যক্রম শেষ করে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবার তারা আমার এই পানিশমেন্টটাকে পরিবর্তন করার জন্য আমাকে আবার তুলে নিয়ে গিয়ে বঙ্গবন্ধু ঘাটি সেলে রেখে দেয়। আমার রিজন কি, আমার প্রবলেম কি, বলছে যে বাবা এটা আমরা জানি না, উপরে নিতে। তা আমাকে ওখানে 67 দিন রাখা হয়। 67 দিন রাখার পরে আমার এই অবসরের আদেশটি চেঞ্জ করে আমাকে ডিসমিস করে দেওয়া হয়। এর মধ্যে আমার মিসেস অন্তঃসত্ত্বা থাকায় তার চিকিৎসা চলছিল বাংলাদেশ বিমান বাহিনী। তো যেহেতু অ্যাজ এ সোলজার হিসেবে বিমান বাহিনীর কিছু রুলস রেগুলেশন থাকে, আপনাকে যখন ডিসমিস করে দেওয়া হবে তখন আপনার কোনো দায়িত্ব চিকিৎসা অথরিটি নিবে না। তখন আমার স্ত্রীর চিকিৎসাটা বন্ধ করে দেওয়া হয়। আমার পারিবারিকভাবে আমি সবার কাছে ক্ষীণ হই। আমার পরিবার আমাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। আমার শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন আমার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসছে। তখন আমার স্ত্রীর চিকিৎসা ব্যাঘাত করে। তার ফলস্বরূপ আমার একমাত্র সন্তান এই দায়টা তো আমার অথরিটির যে মানবিক দিক বিবেচনা করে অন্তত পক্ষে আমার উপর যে অন্যায় করেছে তারা তো অবগত আছে। আমার স্ত্রীর চিকিৎসা যদি করতো, আমার স্ত্রীর চিকিৎসা যদি বন্ধ না করতো, তাহলে অন্তত আমার সম্পদটা আছে থাকে। এখন আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমরা কোথাও গিয়ে যে জবের জন্য অ্যাপ্লাই করবো, চাকরির জন্য অ্যাপ্লাই করবো, সেই অপশনটা আমাদের নেই। কারণ সামরিক বাহিনীতে চাকরিচ্যুত হলে যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সংস্থা আমাদেরকে একটু নেগেটিভ চোখে থাকে। যতই এক্সপিরিয়েন্স হন, যতই আপনি ক্যালিবার হন, যতই আপনার মেধা থাকুন, আপনার কোনো মূল্য নাই। তো এই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যেভাবে দেশটাকে স্বাধীন করছে এবং আমার সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দ যে অবদান ছিল এই স্বাধীন দেশের জন্য, আমি বিশ্বাস করি আমাদের যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের বিষয়টা বিশেষ বিবেচনা করে আবার আমাদের সামরিক বাহিনীকে বহাল করবে। জানি না উপরে আল্লাহ কি লাগছে কপালে, জানি না আবার কী হয়। সবাই দোয়া করবেন। আমার এই চাকরির জন্য সন্তান হারালেন, আয়না করে থাকলেন, চাকরিচ্যুত হলেন, তবুও কেন ওই চাকরিতে আসতে চাচ্ছে? দেখেন, আমরা যখন ট্রেনিংটা আমরা গ্রহণ করে ফেলি, আমাদের রক্তে যখন ট্রেনিংটা চলে আসে, দেশপ্রেমটা যখন চলে আসে, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশটা কোথায় আছে, দেশটাকে কোথায় থেকে। তখন আমি একটা সামরিক বাহিনীর সদস্য হিসেবে আমি মনে করি আমি আমার দায়িত্ব কর্তব্য অলয়ের সততার সাথে পালন করেছি। তো আমাকে যদি একটি সুযোগ দেওয়া হয়, এক্ষেত্রে আমার যে সম্মানটা পূর্ণ হয়েছে, আমার পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমি সম্মানটা ফিরে পাবো এবং দেশের জন্য আমি কিছুটা কাজ করতে পারবো। এই অবস্থান থেকে আমি আমার চাকরি চাওয়া